আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী অর্থায়ন সম্পর্কে পড়ছিলাম। গত ক্লাসে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের বিভিন্ন উৎস সম্পর্কে জেনেছি। এছাড়াও আমরা ব্যয়গুলো নির্ণয় করার চেষ্টা করছিলাম যে আমাদের স্বল্পমেয়াদী যে বিভিন্ন সোর্স আছে সেই সোর্সগুলোর যে ব্যয়গুলো আছে সেটা আমরা কিভাবে করব। আজকে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন করব। আমরা মধ্যমেয়াদী অর্থায়নে যাবার আগে আমরা যেটা করি সেটা হলো, গত ক্লাসে তোমাদের কয়েকটা প্রশ্ন ছিল, আমি একটু চেষ্টা করি প্রশ্নগুলো আবার একটু তোমাদের বলে একটু ক্লারিফাই করে দিতে। যেমন একদম প্রথমে একটা প্রশ্ন আমি যেটা আলোচনা করছি সেটা হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইআইআর। ইআইআর-এ তোমরা অর্থের সময় মূল্যতে পড়েছ 1+r হোল টু দি পাওয়ার n-1। এই তো তোমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আসলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা কখন ব্যবহার করি? এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি যখন আমাদের ইন্টারেস্ট রেটটা চক্র বৃদ্ধি হারে বাড়ে, যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলছি। অর্থাৎ কি হলো, যে ধরো 6 মাসে একজন ব্যক্তি 100 টাকার উপরে 5 টাকা ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে 6 মাস পরে আবার 100 + 5, তাহলে 105 টাকার উপরে তার ইন্টারেস্টটা হবে। ঠিক আছে, এভাবে একটা চক্র বৃদ্ধি হারে বাড়তে থাকে। এবং যখন আমাদের সিচুয়েশনটা এরকম হয় যে আমরা ইন্টারেস্ট রেটটাকে আমরা চক্রবৃদ্ধি হারে চার্জ করা হয় ইন্টারেস্টটাকে, তখনই যদি তুমি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে চাও, তখন তুমি 1+r হোল টু দি পাওয়ার n-1 এই সূত্রটি ব্যবহার করবে। আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে যেটা হয়, আমরা কি করছি, আমরা জাস্ট আমাদের সরল সুদগুলোকে আমরা দেখছি। মানে এখানে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের যে বিভিন্ন ধরনের যে শর্তগুলো থাকে, কম্পেনসেটিং ব্যালেন্স অথবা কমিটমেন্ট ফি, অথবা আমরা দেখেছি যে কালেক্ট বেসিসে আমরা ইন্টারেস্টটাকে আগে বছরের পরে আমরা দিচ্ছি, কিন্তু ডিসকাউন্ট বেসিসে আমরা ইন্টারেস্টটাকে প্রথমেই মাইনাস করে নিচ্ছি। এই যে বিভিন্ন শর্তগুলো ব্যাংক আরোপ করে থাকে, যার ফলে আমাদের কি হয়, আমাদের যে স্টেটের বিবৃত যে ইন্টারেস্ট রেটটা থাকে তার থেকে প্রকৃত যে ব্যয়টা, এই ব্যয়টা কিন্তু চেঞ্জ হয়, বেড়ে যায়। তো এটা বোঝানোর জন্যই আমরা গত ক্লাসে আমরা সিচুয়েশনগুলো অ্যানালিসিস করেছি। তবে যদি এরকম সিচুয়েশন হয় যে চক্র বৃদ্ধি হারে বাড়ছে, অর্থাৎ সে 6 মাসে যে টাকাটা দিচ্ছে তার উপরে ইন্টারেস্ট অ্যাড হয়ে তার উপরে আবার ইন্টারেস্ট রেট হচ্ছে, সেক্ষেত্রে তুমি ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের যে সূত্রটি দেখিয়েছো যে 1+r হোল টু দি পাওয়ার n-1, এই সূত্রটি ব্যবহার করতে পারো। আদারওয়াইজ আমরা যেটা করছি সেটা একেবারেই যে হয়তো 90 দিনের একটা হিসাব আছে, সেটাকে আমরা 1 বছরের হিসাবে বের করে নিচ্ছি, শতকরা হারে বের করে নিচ্ছি। কারণ হলো আমরা একটু কম্পেয়ার করে নিতে চাই যে আমরা গত ক্লাসে একটা অঙ্ক করেছি না, যে ব্যাংক থেকে ঋণ নিবে নাকি সে ট্রেড ক্রেডিটের অফারটা গ্রহণ করবে। তাহলে এই যে একটা কম্পারিজন, এই কম্পারিজনের জন্যই আমরা এভাবে সূত্রগুলো ব্যবহার করে থাকি। আর যদি এরকম সিচুয়েশন থাকে যেখানে চক্র বৃদ্ধি হারে বাড়ছে, সেখানে তুমি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ব্যবহার করবে, যেটা আমাদের অর্থের সময় মূল্যতে তোমরা পড়েছো। বা দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আমাদের এভাবেই হয়, কারণ সেখানে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের চক্র বৃদ্ধি হারের সুদই কিন্তু সেখানে অ্যাপ্লিকেবল হয়। তাহলে এটা একটা আমাদের তোমাদের একটা প্রশ্ন ছিল। আর একটা প্রশ্ন ছিল যে কালেক্ট বেসিসে ইন্টারেস্ট রেট কীভাবে ক্যালকুলেট করবে যদি কম্পেনসেটিং ব্যালেন্স থাকে। কিছুই নয়, যে কালেক্ট বেসিস তো আমরা বলেছি যে যখন আমরা গত ক্লাসে দুটো সূত্র দেখেছি, যে আমাদের ইন্টারেস্ট সাধারণত যেটা হয় লোনের ক্ষেত্রে, ইন্টারেস্টটা শেষে মানে ম্যাচুরিটি পিরিয়ডের পরেই দিতে হয়। যদি কিছু বলা না থাকে তখন আমরা এটাই ধরে নিই যে শেষে প্রদান করা হচ্ছে। তাহলে যদি শেষে প্রদান করা হয় তাহলে যেটা হয় যে আমাদের যে স্টেটেড আর অ্যাকচুয়ালটা সেম থাকে। কিন্তু যদি ইন্টারেস্ট রেটটা তুমি যদি বছরের প্রথমে যখন তুমি নিয়েছো লোনটা, তখনই যদি তুমি ইন্টারেস্টটা প্রদান করো, তাহলে কিন্তু তোমার প্রকৃত যে ব্যয়টা, ঋণের যে ব্যয়টা, সেটা বেড়ে যাবে। তাহলে এটা একটা তোমাদের প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন ছিল যে বিমা, মানে তোমাদের আগুনে পণ্য যদি নষ্ট হয়ে যায়, গুদামে যদি পণ্য নষ্ট হয়ে যায়। আসলে আমাদের গুদামে যদি পণ্য নষ্ট হয়ে যায় তার জন্য তো বিমার ব্যবস্থা আছে, বিমা করে রাখা হয়। তাহলে যিনি বিমা করছেন তিনি তো সেই বিমার সুফলটা পাবেনই। তারপরেও তোমার পণ্য যদি বিনষ্ট হয় গুদামে রাখলে, সেটা তো যার গুদামে রাখছে তার দায়িত্ব তো আছেই, কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু বর্তাবে কার উপরে, যার যে টাইটেলের মালিক, মানে এই পণ্যটার মালিক, যে মালিকানা যার, তারই কিন্তু মেইন ক্ষতিটা হবে। তবে হ্যাঁ, ব্যাংকের ক্ষতি তো আছে, ব্যাংক একটা রিস্কে পড়ে যাবে, কারণ সে তো জামানত হিসেবে রেখেছে, তাহলে সে জামানতটা তো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে, ইন্স্যুরেন্সের মাধ্যমে তো এই ধরনের ক্ষতি যেগুলো আছে সেগুলো আমরা কিছুটা ক্ষতিপূরণও পেয়ে থাকি। এই ধরনের তোমাদের কিছু প্রশ্ন ছিল।
আরেকটা কথা আমি একটু বলি, আমাদের যে ফিনান্স আমরা সাবজেক্টটা পড়ছি, সাবজেক্টটা তো আসলে পরিধি অনেক বিস্তৃত, অনেক কিছু আছে, মানে আস্তে আস্তে তোমরা বড় হবে, আস্তে আস্তে অনেক কিছু শিখবে। আমরা কিন্তু একদমই প্রিলিমিনারি স্টেজে আমরা খুব মানে প্রাথমিক কিছু ধারণা নিচ্ছি। হ্যাঁ, এখানে অনেক বইতে আমি দেখেছি যে অনেক গভীরে আর অনেক ডেপথে চলে গেছে, এতটা আমাদের আসলে দরকার নেই। তোমরা যেটা করবে, তোমরা বিভিন্ন বছরের যে প্রশ্নগুলো আছে, বোর্ডের প্রশ্নগুলো, কলেজে না, বিভিন্ন কলেজের প্রশ্ন আছে, সেখানে আমি দেখেছি অনেক সময় অনেক কঠিন প্রশ্ন চলে আসে। তোমাদের কিন্তু খুব বেশি কঠিন প্রশ্ন হয় না, মানে খুব বেশি ডেপথে নলেজ লাগবে এই ধরনের প্রশ্ন কিন্তু আমি দেখিনি। তোমরা যেটা করবে, তোমাদের বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে একটু দেখবে। এখন তো বেশ আমাদের বইয়ের মানে প্রায় 50% সিলেবাস কাভার হয়ে গেছে প্রায়, কারণ আমি পঞ্চম অধ্যায় আছি, আশিক স্যার তো ষষ্ঠ অধ্যায় আছে, আমাদের চ্যাপ্টারই তো মাত্র 9টা। তোমরা যেটা করবে, তোমরা বুঝবে, তোমরা একটু টেস্ট পেপার দেখে বা বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবে, তাহলে তুমি অনেকটা ধারণা হবে যে কী ধরনের প্রশ্ন হয়। আমি আবারও বলছি, আমরা যা পড়ছি সেটা কিন্তু একদমই প্রাথমিক অবস্থায়, ঠিক আছে? এটা আমাদের এটার অনেক ধরনের নামকরণ আছে, এক একজন এক একভাবে সংজ্ঞায়িত করছে, এক একজন এক একভাবে এটাকে সূত্র লিখছে, বিভিন্ন রকম আছে এবং অনেক ডেপথে আছে। তোমরা অনার্স লেভেলে, মাস্টার্স লেভেলে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, এগুলোর মধ্যে আমরা এগুলো পড়বো, ঠিক আছে? এখন আমরা শুধুমাত্র ফিনান্স সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিতে চাচ্ছি, সেজন্য খুব বেশি ডেপথে আমরা যাব না, ঠিক আছে? খুব বেশি ডেপথে আমরা যাব না। আচ্ছা, তাহলে আজকে আমরা কি করব, আমরা আজকে মধ্যমেয়াদী অর্থায়নটা শুরু করি। আমাদের মধ্যমেয়াদী অর্থায়নে দেখো, এখানে ভ্যান হর্নের একটা আমি ডেফিনেশন দিয়েছি। কি বলেছে যে সাধারণত 1 বছর থেকে 5 বছর মেয়াদী অর্থায়নকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে। তাহলে 1 বছরের বেশি হবে, 5 বছর পর, এটা ভ্যান হর্ন বলেছে। তবে এটার কিন্তু আবার ভ্যারিয়েশন আছে। হ্যাম্পটন যেরকম বলেছে 1 বছরের বেশি 7 অথবা 10 বছর মেয়াদী অর্থায়নকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে। আবার ব্রিংহাম, তিনি একজন রাইটার, তিনি বলেছেন 1 বছরের বেশি কিন্তু 10 বছরের কম বা 10 বছর পর্যন্ত যে অর্থায়ন, তাকে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন বলবো। তাহলে বিভিন্ন রকম আছে, তবে সাধারণত আমরা যেটা ফলো করি সেটা হলো 1 বছর থেকে 5 বছর মেয়াদী অর্থায়নটাকে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন বলি। তবে যেটা আমি বললাম যে আমাদের এটা আসলে বিজনেসের নেচারের উপর ডিপেন্ড করে, যে বিজনেস কী ধরনের অর্থায়ন সে করছে। কোনো বিজনেস যদি 20 বছর 25 বছর মেয়াদী লং টার্ম ফাইন্যান্সিং করে থাকে, দীর্ঘমেয়াদী অর্থায়ন করে থাকে, তার জন্য তো 10 বছর মেয়াদী তার মিড টার্মই হবে। আবার কোনো অর্গানাইজেশন হয়তো শুধু 10 বছর মেয়াদী লং টার্ম ফাইন্যান্সিং করছে, তার জন্য 5 বছর তো মিড টার্ম হবে। তাহলে এটা ভ্যারিয়েশন আছে। তাহলে আমাদের এখানে আমরা 5 বছর মেয়াদিটাই ধরে নিলাম। আমি এই জন্য আর কোনো ডেফিনেশন এখানে দেখাইনি, শুধুমাত্র ভ্যান হর্নে যেটা আছে সেই ডেফিনেশনটাই দেখিয়েছি, যে 1 থেকে 5 বছর মেয়াদি, যে 1 বছরের বেশি অথবা 5 বছর পর্যন্ত যে অর্থায়নটাকে, সেই অর্থায়নটাকে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন বলি। আচ্ছা, এখানে মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলো আমি লিখে দিয়েছি। এখানে যেমন উৎসগুলো আসলে, মধ্যমেয়াদী অর্থায়ন হলো ব্যাংকের থেকে আমরা যে অর্থায়নটা পেয়ে থাকি। তবে যদি বলো যে এটা কি অপ্রাতিষ্ঠানিক যেগুলো ছিল, আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক। অপ্রাতিষ্ঠানিক কি হবে না, মানে যে মহাজনের কাছ থেকে বা পার্সোনাল লোন, এগুলো হবে না, এটাও হতে পারে, 1 বছরের বেশি হলে তো হতেই পারে। তো সাধারণত আমরা যে উৎসগুলো দেখি সেই উৎসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো, যেমন একদম প্রথমে আছে বাণিজ্যিক ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে? কমার্শিয়াল ব্যাংক থেকে যেই লোনগুলো গ্রহণ করা হয় সেগুলো আমাদের এটা মধ্যমেয়াদী অর্থায়ন উৎস হতে পারে। কমার্শিয়াল ব্যাংকগুলো সাধারণত 2 থেকে 10 বছর এরকম দিয়ে থাকে। এছাড়া আছে কি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বিশেষায়িত মানে কি স্পেশালাইজড, যেমন এখানে দেখো শিল্প ব্যাংক আছে, কৃষি ব্যাংক আছে, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প, মানে এই ব্যাংকগুলো কি করে, এক একজন এক একটা বিষয়ে তারা স্পেশালাইজড। কেউ হয়তো শুধু শিল্প রিলেটেড বিষয়ে লোন দিচ্ছে, কেউ হয়তো শুধু ক্ষুদ্র কুটির শিল্পের জন্য দিচ্ছে, কেউ হয়তো কৃষির জন্য দিচ্ছে। তাহলে এরকমভাবে কিছু ব্যাংক আছে যেই ব্যাংকগুলো থেকে মধ্যমেয়াদী এবং অবশ্যই দীর্ঘমেয়াদী লোন এখান থেকে পাওয়া যায়। বেসরকারি কিছু প্রতিষ্ঠান আছে, কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে, যেমন এনজিও আছে, যেমন মাইডাস বা এই ধরনের কিছু কোম্পানি আছে, কিছু লিজিং কোম্পানি আছে, কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যেখান থেকে কিন্তু লোন পাওয়া যায়। মূলধনী বাজার প্রতিষ্ঠান, আমাদের মূলধনী বাজারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকেও আমরা কিন্তু মধ্যমেয়াদী অর্থায়ন আমরা সেখান থেকে করতে পারবো। যন্ত্রপাতি প্রস্তুতকারীগণ, যন্ত্রপাতি যারা প্রস্তুত করছে, যেটা হয় যে যন্ত্রপাতি যারা তৈরি করছে তারা কি করে, তারা একটা ব্যবস্থা করে লিজিংয়ের, মানে হয়তো যন্ত্রপাতি তুমি কিনছো, তুমি ইনস্টলমেন্টে পেমেন্ট করছো, এরকমভাবে তারা একটা অ্যারেঞ্জমেন্ট করে। কারণ অনেক সময় যন্ত্রপাতিগুলো যখন একটু বেশি অ্যামাউন্টের হয় বা কস্টিং বেশি হয়ে যায়, তখনই এই যন্ত্রপাতি প্রস্তুতকারী যে প্রতিষ্ঠানগুলো আছে তারা নিজেদের অ্যারেঞ্জমেন্টে এই লিজিংয়ের ব্যবস্থা করে থাকে।
যে একটা কিস্তিতে সে প্রদান করবে এবং কিস্তির শেষে সে এই যন্ত্রপাতিটার মালিক হয়ে যাবে। এছাড়া আছে লিজিং কোম্পানিও আলাদা করে, মানে এদের কাজই হলো বিভিন্ন জিনিস তারা লিজিং দিচ্ছে। লিজিং আমাদের অপারেটিং হতে পারে, লিজিং আমাদের ফিনান্সিয়াল লিজিং হতে পারে, এরকম মানে অপারেটিং হলো অল্প সময়ের জন্য, ফিনান্সিয়াল লিজিং আমরা দেখবো বড় সময়ের জন্য। তাহলে আমাদের অপারেটিং যে লিজগুলো আমরা দেখবো সেগুলোই কিন্তু আমাদের মধ্যমেয়াদী অর্থায়নের মধ্যে আমরা পেয়ে যাব। এছাড়া মালিক তো ইকুইটি দিচ্ছে, মালিকের মূলধন আছে, কিন্তু তাছাড়াও কিন্তু আমরা পার্টনারশিপ ফার্মে দেখব অংশীদারি কারবার যেগুলো, সেখানে অনেক সময় দেখব যে মালিক ধারও দিচ্ছে, লোনও প্রোভাইড করছে, তাহলে মালিক একটা উৎস হতে পারে। এছাড়া দেখো বলেছে পেনশন ও প্রভিডেন্ট ফান্ড। আমাদের প্রত্যেকটা কোম্পানিতে, মানে অধিকাংশ কোম্পানিতে, প্রত্যেকটা কোম্পানি আমি বলবো না, অধিকাংশ কোম্পানিতে পেনশন ও প্রভিডেন্ট ফান্ড নামে একটা ফান্ড থাকে। যে ফান্ডটাকে কি করা হয়, যে এই ফান্ডটা ক্রিয়েট করা হয় কর্মচারীদের কল্যাণের জন্য, যে যখন সে রিটায়ারমেন্টের পরে, অবসরের পরে সে এই পেনশন বা প্রভিডেন্ট ফান্ড থেকে সে অর্থ পাবে, সুবিধা পাবে। এখন যেটা হয় যে কোম্পানিগুলো এই ফান্ডটাকে কিন্তু মানে রেখে দেয় না, আইডল রেখে দেয় না, হ্যাঁ, এটাকে অলস পড়ে থাকতে দেয় না, এটাকে তারা ইনভেস্ট করছে। কারণ ইনভেস্ট হতে পারে বাইরে, তারা ইনভেস্ট করতে পারে, অথবা তারা কোম্পানির ভিতরেও তো ইনভেস্ট করতে পারে। তাহলে কোম্পানি কখনো কখনো এই পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড থেকেও কিন্তু লোন নিতে পারে, তবে অবশ্যই এখানে মানে তাকে সুবিধা দিতে হবে, মানে ইন্টারেস্টও দিয়ে দিতে হবে। কোম্পানি নিজের হলেও ইন্টারেস্ট ছাড়া হবে না, অবশ্যই তাকে ইন্টারেস্ট প্রদান করতে হবে। এছাড়া আছে সংরক্ষিত আয়। সংরক্ষিত আয় ওটা কি, আমাদের একটা আমরা রেখে দিচ্ছি যে কোনো একটা ভবিষ্যৎ কোনো ব্যবস্থার জন্য, ভবিষ্যৎ কোনো হয়তো বিজনেস এক্সপ্যানশন হবে বা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে আমরা সংরক্ষিত আয়টাকে রেখে দিচ্ছি। তাহলে এই সংরক্ষিত আয় থেকেও এক মানে মধ্যমেয়াদী অর্থায়নের উৎস হতে পারে সংরক্ষিত আয়। তাহলে আমরা মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলো আমরা দেখে নিলাম যেগুলো। আর আমাদের লোনের যদি বলো টাইপ, তাহলে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের ভিতরে যেই লোনগুলো পড়েছি সেগুলোই শুধু সময়টা 1 বছরের বেশি, সময়টা আমাদের 1 বছরের বেশি হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা মধ্যমেয়াদী অর্থায়নের কিছু বৈশিষ্ট্য আমরা পড়ি এখানে। যেমন প্রথমে বলেছে তহবিলের পরিমাণ। আচ্ছা, আমরা এটা কেন, আমাদের মধ্যমেয়াদী অর্থায়নের উদ্দেশ্য কি, আমরা কেন ব্যবহার করি সেটা আগে একটু বলে নিই। আমরা মধ্যমেয়াদী স্বল্পমেয়াদীতে আমরা বলছি একদম চলতি যে আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আছে, আমাদের যে পরিচালন ব্যয় আছে, এই ব্যয়টাকে নির্বাহ করার জন্যই আমরা স্বল্পমেয়াদী অর্থায়নগুলো করে থাকি। আর মধ্যমেয়াদী অর্থায়ন তাহলে কি, মধ্যমেয়াদী অর্থায়ন তো মাঝামাঝি অবস্থান করছে, তাহলে অনেক সময় আমরা দেখবো যে স্বল্পমেয়াদীর যে প্রয়োজনটা, এই প্রয়োজনটাও মধ্যমেয়াদীতে মেটানো হচ্ছে, আবার অনেক সময় দীর্ঘমেয়াদীও প্রয়োজন মেটানো হচ্ছে। মানে দীর্ঘমেয়াদী হয়তো একটা লোন নেওয়া হয়েছে, হয়তো অল্প পরিমাণ লোন নিতে হবে, তখন এই মধ্যমেয়াদী অর্থায়ন থেকে অল্প সময়ের জন্য লোন নেওয়া হচ্ছে। তাহলে এই দুদিকেই কিন্তু মেলাচ্ছে। বা স্বল্পমেয়াদীর ক্ষেত্রে আমরা দেখবে যে সব কিছু, যেমন মেটেরিয়ালের কথা যদি ধরো, যে আমরা যে মজুদটা ব্যবহার করছি, আমরা যে কাঁচামাল ব্যবহার করছি, কাঁচামাল তো আমরা বাজার থেকে কিনছি, সেটা আমরা ব্যবহার করে ফেলছি, আমরা উৎপাদনে পৌঁছে দিচ্ছি। কিন্তু অনেক সময় আবার আমরা কিছুক্ষণ পরে আমরা পড়বো, আমরা যখন মজুদের ব্যবস্থাপনা পড়বো, আমাদের মজুদ আবার কিছুটা আমরা রেখেও দিই। হ্যাঁ, আমাদের কি করতে হচ্ছে, আমরা মজুদটাকে আমরা রেখে দিচ্ছি, আমাদের নিরাপত্তা মজুদ আমরা বলছি যে কিছু পরিমাণ সেফটি স্টক হিসেবে থেকে যাচ্ছে। তাহলে এটা তো আর রেগুলার ইউজ হচ্ছে না, এটা কিছুটা একটা সময়ের জন্য এটা রাখা হচ্ছে। তাহলে এটার জন্য যে অর্থায়নটা, এগুলো আমরা মধ্যমেয়াদী অর্থায়ন থেকে করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে তহবিলের পরিমাণ যদি বলো, তাহলে তহবিলের পরিমাণ দীর্ঘমেয়াদী অর্থায়নের মতো অত বেশি না, আবার স্বল্পমেয়াদীর মতো অত কমও না, এটা মাঝামাঝি অবস্থানে আছে। অর্থায়নের মেয়াদকাল তো আমি বললাম যে এটা 1 থেকে 5 বছর মেয়াদি আমরা সাধারণত ধরে নিই, তবে এটা যদি কোনো বইতে 7 বছর থেকে 10 বছর থাকে, কেউ যদি 1 থেকে 10 বছর বলে, তাহলেও আমরা এটাকে ধরবো। কারণ আমি যেটা বলেছি যে হ্যাম্পটন, এটা আরেকটা বই আছে হ্যাম্পটনের বইতে, সে বলেছে যে 1 বছর থেকে 7 বছর অথবা 10 বছর। আবার ব্রিংহ্যাম বলেছে যে 10 বছর, 1 বছরের বেশি কিন্তু 10 বছর পর্যন্ত অর্থায়নকে মধ্যমেয়াদী বলে। তাহলে এইটার মেয়াদকালটা এইভাবে আমরা ডিফার করছি। ঠিক আছে, তাহলে অর্থায়নের মেয়াদকাল আমরা দেখলাম। ঋণ গ্রহণকারী কারা, আর্থিক আমাদের যারা প্রতিষ্ঠানগুলো আছে, একদম আমাদের যেহেতু এই অর্থায়নগুলো আমরা দেখব যে আমাদের লং টার্মে তো অনেকটা সময় এবং ক্রেডিট ওয়ার্দিনেস যে কোম্পানিগুলো আছে তাদেরকে বেশি প্রোভাইড করা হয়। তাহলে এখানে ঋণ গ্রহণকারী আমাদের যে যে নর্মাল যে কোম্পানিগুলো আছে সেগুলোই করছে প্রয়োজনের সাপেক্ষে, কি প্রয়োজনে সে করবে, কোন পারপাসে, অ্যাকচুয়ালি কী উদ্দেশ্যে খরচ হবে, এটাই বেসিক জিনিস। পরিশোধ পদ্ধতি আমরা স্বল্পমেয়াদী অর্থায়নে দেখেছি, পরিশোধ পদ্ধতি খুবই সহজ, একবারে পরিশোধ করছে। আর এখানে আমাদের পরিশোধ পদ্ধতি একটু আনুষ্ঠানিকতা আমরা এখানে পাবো।
এখানে আমরা একেবারে অনানুষ্ঠানিকভাবে পাবো না, এটা আনুষ্ঠানিকতা আছে। এবং পরিশোধ পদ্ধতি কিস্তিতে পরিশোধ করা যায়। আমরা স্বল্পমেয়াদী অর্থায়নে আমরা অধিকাংশ সময় দেখব যে একবারে পরিশোধ করা হচ্ছে, কিন্তু এখানে দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী অর্থায়নে কিস্তিতে ইনস্টলমেন্টে পেমেন্ট করা হচ্ছে। ঋণ গ্রহণের উদ্দেশ্য তো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, যেটা স্বল্পমেয়াদী অর্থায়নেরও যে উদ্দেশ্যে আমরা নিচ্ছি সেখানেও আমরা এটা ব্যবহার করছি। আবার দীর্ঘমেয়াদী অনেক সময় যদি আমাদের অ্যাডিশনাল কোনো অ্যামাউন্ট লাগে তখন আমরা এই মধ্যমেয়াদী অর্থায়ন থেকে আমরা করে ফেলি। তাই ঋণ গ্রহণের উদ্দেশ্য গেল। আর্থিক ঝুঁকি আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের ঝুঁকি অনেক বেশি ছিল, কারণ সেখানে সময়কালটা অল্প ছিল এবং ইন্টারেস্ট রেটও বেশি। তাহলে এখানে সময়কালটা যেহেতু একটু বেশি, তাহলে আর্থিক ঝুঁকিটা আমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন থেকে কম, কিন্তু দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী অর্থায়ন থেকে কম, আবার দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে এটা বেশি হবে। দীর্ঘমেয়াদী অর্থায়নে কি অনেকটা সময় যেহেতু, সে কারণে আমাদের পরিশোধের যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা একটু কমে আসে আর কি দীর্ঘমেয়াদী অর্থায়নে। উৎস তো আমরা আলোচনা করলামই, উৎস নিয়ে আমরা আলোচনা করলাম। সাধারণত ব্যাংকগুলো, মানে যেগুলো আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোই আমাদের মেইন উৎস। আমাদের নমনীয়তা যদি বলি, নমনীয়তা আমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন অনেক বেশি ফ্লেক্সিবল ছিল। এখানে ব্যাংকের সাথে প্রতিষ্ঠানগুলোর কোম্পানিগুলোর একটা রেগুলার বেসিসে একটা সম্পর্ক থাকে, চুক্তিটা একেবারে রেগুলার বেসিসে, রেগুলার সে এরকম এই অ্যামাউন্ট পাবে। তো সেখান থেকে একটু বের হয়ে আসতে হবে, এখানে নমনীয়তা একটু কম, কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়নের মতো অতটা আবার ফ্লেক্সিবিলিটি অতটাও কম না। মূলধনের ব্যয় যদি আমরা বলি, এখানে মূলধনের যে মানে আমরা যে মূলধনের ব্যয় মানে তো আমাদের সুদ পরিশোধের যে পরিমাণটা, সুদ পরিশোধের পরিমাণটা স্বল্পমেয়াদী অর্থায়নের থেকে বেশি, কারণ আমরা এটা বেশি সময়ের জন্য নিচ্ছি। তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা বেশি পরিমাণে সুদ প্রদান করব, তবে দীর্ঘমেয়াদী থেকে অবশ্যই কম হবে। আর আমাদের জামানতের আবশ্যকতা আছে। জামানত এখানে আমাদের দেখব আমরা যে জামানত এখানে রাখা হয়, এবং এটা স্বল্পমেয়াদী যেই জামানতগুলো আমরা দেখেছি সেটাও হতে পারে, আবার যদি এটা দীর্ঘমেয়াদী হতে পারে সেটাও হতে পারে। জামানতের আবশ্যকতা এখানে আছে। তাহলে মধ্যমেয়াদী অর্থায়ন কি আমাদের একেবারে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদীর মাঝামাঝি অবস্থান করছে। তবে তোমরা অনার্সের বইগুলোতে যে গেলে দেখবে যে মধ্যমেয়াদী অর্থায়নের কোনো অস্তিত্বই নাই, সেখানে একদম শুধুমাত্র স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এভাবেই বলা হচ্ছে। স্বল্পমেয়াদীকে আসলে আলাদা করে ডিফাইন করা হয় কেন? আমরা যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন পড়েছি, স্পন্টেনিয়াস যে ফাইন্যান্সিং পড়েছি, সেটার জন্যই কিন্তু ওটা এত বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ব্যাংক লোনগুলো তো আমাদের একই রকম থাকে মোটামুটি, খালি সময়কালটা ডিফারেন্ট থাকে। কোনোটা হয়তো একবারে পরিশোধ হচ্ছে, কোনোটা বারবার পরিশোধ হচ্ছে, এরকম বিভিন্ন থাকে, আর ইন্টারেস্ট রেটগুলো আলাদা থাকে। তাহলে এই গেল আমাদের মধ্যমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য। আমরা মধ্যমেয়াদী অর্থায়ন সম্পর্কে পড়লাম। এই যে দেখো, এই ভদ্রলোক খুব চিন্তিত ভদ্রলোক ছিল, ভদ্রলোকের এখন মুখে হাসি ফুটেছে, সে একটু কনফিডেন্ট মনে হচ্ছে না, কারণ সে উৎসগুলো সম্পর্কে জেনে গেছে, স্বল্পমেয়াদী অর্থায়ন সম্পর্কেও জেনেছে, মধ্যমেয়াদী অর্থায়ন সম্পর্কেও জেনেছে। সে আরেকজনকে বোধহয় জ্ঞান দেওয়ার চেষ্টা করছে, তাই না? তার পাশে আরেকজন আছে। আচ্ছা, তাহলে আমরা স্বল্পমেয়াদী আর মধ্যমেয়াদী অর্থায়ন সম্পর্কে আমরা জানলাম, আমরা উৎস সম্পর্কে জানলাম, আমরা ব্যয়গুলো দেখেছি, আমরা এই অর্থায়নের ব্যয়গুলো আমরা কিভাবে করব। আমাদের আমাদের ফাইন্যান্সিংয়ের যে আমাদের অর্থায়নের যে ডেফিনেশনটা ছিল, ডেফিনেশনে আমরা কি বলেছি যে আমরা শুধুমাত্র উৎস নির্বাচন বা সংগ্রহ তাই তো আমাদের ফাইন্যান্সিং না, এটার ম্যানেজমেন্ট করতে হবে না, ব্যবস্থাপনা। তুমি যে এটা সংগ্রহ করার পর এটার ব্যবস্থাপনাটাও আমাদের ফিনান্সের দায়িত্ব। তাহলে আমরা এখন যেটা পড়ব সেটা হলো আমাদের এই যে স্বল্পমেয়াদী আমাদের যে চলতি সম্পদ যেটা আছে, এটার ব্যবস্থাপনাটা আমরা পড়বো আজকে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এরপরটা হলো চলতি সম্পদ ব্যবস্থাপনা, কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট। হ্যাঁ, চলতি সম্পদের ব্যবস্থাপনা। চলতি সম্পদ ব্যবস্থাপনার মধ্যে কি কি আছে দেখো, মজুদ পণ্যের মানে চলতি সম্পদগুলো ব্যবস্থাপনা। চলতি সম্পদ মানে মজুদ পণ্য, নগদ, প্রাপ্য বিল। তাহলে এগুলোই আমরা পড়বো। মজুদ পণ্য ব্যবস্থাপনা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, নগদ ব্যবস্থাপনা, ক্যাশ ম্যানেজমেন্ট, আর একটা হলো প্রাপ্য হিসাব ব্যবস্থাপনা বা প্রাপ্য বিল ব্যবস্থাপনাও বলতে পারো, অ্যাকাউন্ট রিসিভেবল বা নোট রিসিভেবল ম্যানেজমেন্ট। তাহলে এই তিনটা নিয়ে আমাদের চলতি সম্পদ ব্যবস্থাপনা। এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হলো চলতি মূলধন ব্যবস্থাপনা, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমরা বলি, সেটা চলতি সম্পদ থেকে চলতি দায়কে বাদ দিলে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাই। তাহলে এই চলতি মূলধন ব্যবস্থাপনার মধ্যেও কিন্তু আমাদের চলতি সম্পদ ব্যবস্থাপনার মানে বিষয়টি চলেই আসবে। তাহলে সেই কারণে আমরা এই চলতি সম্পদ ব্যবস্থাপনার মধ্যে আমরা চলতি মূলধন ব্যবস্থাপনাটাও
আমরা দেখে নেব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে শুরু করি হলো মজুদ পণ্য ব্যবস্থাপনা। ঠিক আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। মজুদ পণ্যকে আমরা কিভাবে ব্যবস্থাপনা করলে আমাদের এই যে মজুদ পণ্য রাখার যে ব্যয়টা সেটা কমে আসবে, আমাদের মূলধনের খরচ কমে আসবে, সব কিছু মিলে একটা মানে লাভজনক অবস্থায় চলে যাবে একটা কোম্পানি। ঠিক আছে, সেটা আসো আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে আসো মজুদ পণ্য ব্যবস্থাপনা। যে হ্যাম্পটন দেখো কি বলেছে, যে হ্যাম্পটন তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে আ সিস্টেম ফর ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তোমার যদি ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্টের কথা তুমি বলো, এটার সাথে তিনটা জিনিস ইনভলভ মানে জড়িত এটার সাথে। একটা কি ইনভলভস 3 সাব সিস্টেম, একটা হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, একটা রিঅর্ডার পয়েন্ট, একটা স্টক লেভেল। তিনটা জিনিস, একটা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যেটাকে আমরা মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ বলি, রিঅর্ডার পয়েন্ট যেটাকে আমরা পুনঃ ফরমাইশ স্তর বলি, আরেকটা হলো স্টক লেভেল, আমাদের মজুদের যে লেভেলগুলো বিভিন্ন, আমাদের ম্যাক্সিমাম মজুদ আছে, মিনিমাম মজুদ মানে সর্বোচ্চ মজুদ, সর্বনিম্ন মজুদ, নিরাপত্তা মজুদ, বিভিন্ন ডেফিনিশনগুলো আছে, সেটা আমরা আজকে শিখে ফেলবো। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা কি হলো, আমরা মজুদ পণ্য ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছি কি, এটা মজুদ পণ্য ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে তিনটা সাবসিস্টেম থাকবে। একটা হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, একটা হলো রিঅর্ডার পয়েন্ট, আরেকটা হলো আমাদের স্টক লেভেলগুলো। এগুলোকে আমরা যদি ঠিকমতো ম্যানেজ করতে পারি তাহলে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট একদম পারফেক্ট, ইফেক্টিভ হবে, কার্যকরী হবে। ঠিক আছে, আচ্ছা এখানে এই যে এখানে বাংলায় দেওয়া আছে যে আমি এটা বলেছি মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ, পুনঃ ফরমাইশ বিন্দু বা স্তর যেটা আমরা বলি, আর মজুদ স্তর। ঠিক আছে, এই তিনটা জিনিসকে আমরা আলোচনা করব। আচ্ছা, তারপরে আমরা দেখি মজুদ পণ্যের ধরন। এটা তো আমরা অলরেডি জানি, আমরা এর আগেও এটা আলোচনা করেছি, আমাদের আর্থিক বিশ্লেষণের মধ্যেও আমরা এটা নিয়ে কথা বলেছি। তাহলে মজুদ পণ্য 3 রকমের মজুদ আমরা পাই। একটা হলো কাঁচামাল, র মেটেরিয়াল, মানে পণ্যটা তুমি কিনেছো, মানে কোনো কিছু উৎপাদন করবে, উৎপাদনের জন্য র মেটেরিয়াল কাঁচামাল যেটা আমি কিনলাম সেটা আমাদের এটার মজুদ হতে পারে। আংশিক সম্পন্ন পণ্যের মজুদ, ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ওয়ার্ক ইন প্রসেস যেভাবে আমরা বলি না কেন। তাহলে আংশিক সম্পন্ন পণ্যের মজুদ মানে কি হলো, যে ইন দ্য প্রসেস আছে, প্রসেসের মধ্যে আছে কিছু মজুদ, সেটাও হতে পারে। আরেকটা আমাদের ফিনিশ গুডস, যেটা আমাদের সমাপ্ত পণ্যের মজুদ। তাহলে আমাদের মজুদের ধরন হলো তিনটা। একটা দেখো এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা দেখে একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে কি আছে দেখো, কাঠ। প্রথমে যে সার্কেলটা সেখানে দেখাচ্ছে কাঠ, তারপরে সার্কেলটাকে দেখাচ্ছে হলো কি, যে চেয়ারটা তৈরি হয়েছে কিন্তু পলিশ হয়নি, রং হয়নি, পলিশ হয়নি, ডিজাইন হয়নি। ঠিক আছে, তাহলে এই মাঝখানে যে সার্কেলটা যেখানে একটা চেয়ারের ছবি আছে সেটা হলো ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে, ওয়ার্কিং প্রসেস, তাহলে সম্পূর্ণ আংশিক সম্পন্ন পণ্য। আর তারপরের যে সার্কেলটা আছে সেটা হলো আমাদের একদম ফিনিশড, মানে রেডি ফর সেল। ঠিক আছে, সেলের জন্য এটা রেডি আছে। তাহলে এটা আমাদের তিনটা অবস্থান এখানে দেখলাম। আরও কিছু উদাহরণ আছে দেখো, এই যে এখানে বাড়ি তৈরি হচ্ছে, এটা বাইরের দেশে বেশি পাওয়া যায়, আমাদের এখানে এখনো বোধহয় সেভাবে এই ধরনের বিজনেস আসেনি। যেমন দেখুন কি বলছে, যে এখানে কাঠ আসছে, কাঠে বাড়িটা তৈরি হয়েছে, দেখো অ্যারো সাইন দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, যে কাঠ দিয়ে বাড়ি তৈরি হচ্ছে, বাড়ির স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এবং ওখানে ওয়ার্ক ইন প্রসেস দেখো পার্শিয়ালি কমপ্লিটেড গুডস দেওয়া আছে, পার্শিয়ালি কমপ্লিটেড গুডস। আর লাস্ট আমাদের আছে হলো ফিনিশ গুডস, যে বাড়িটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বাইরের দেশে এটা হয় যে বাড়িগুলো তৈরি হয়ে থাকে, কেউ বাড়ি চাইলে সরাসরি বাড়িটা নিয়ে বসিয়ে দেওয়া হয়, এরকমও আমাদের মানে এরকম অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে আমাদের এটা আমরা দেখলাম যে তিনটা টাইপ, তোমার ইনভেন্টরি তিনটা ধরন আছে। আরেকটা ছবি আছে দেখো, এখানে র মেটেরিয়াল হিসেবে কোল দেওয়া হচ্ছে, স্টিল কোম্পানি। সেই যে ওয়ার্কিং প্রসেসের মাধ্যমে কি হচ্ছে, তিনটা স্টেপ হচ্ছে, একটা মেল্ট হচ্ছে, একটা স্কিম অ্যানালগ হচ্ছে, একটা মোল্ড অ্যান্ড এক্সট্রুড হচ্ছে। তিনটা প্রসেস পার হওয়ার পরে একটা ফিনিশ গুড স্টিল পাওয়া যাচ্ছে। তাহলে এটা হলো আমাদের মজুদ। 3 জায়গায় মজুদ হতে পারে, আমাদের র মেটেরিয়ালেও মজুদ আসতে পারে, আমাদের ওয়ার্কিং প্রসেসের মধ্যেও মজুদ আসতে পারে, আবার ফিনিশ গুডসেও মজুদ আসতে পারে। তাহলে মজুদের ব্যবস্থাপনা তো করতে হলে সব কিছুর জন্যই হবে। আমরা এখানে যা পড়বো মজুদের ব্যবস্থাপনা, যেটা আমরা বললাম ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা রিঅর্ডার পয়েন্ট অথবা স্টক লেভেল, যেগুলো আমরা পড়বো সেগুলো তো সব মজুদের জন্যই এটা প্রযোজ্য। তবে আমরা বেশি এটার প্রয়োগটা পাবো র মেটেরিয়ালের জন্য এবং ফিনিশ গুডসের জন্য আমরা এটা বেশি পাবো। তবে সব ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের প্রথম যেটা ছিল, এই যে সাবসিস্টেম যে তিনটা ছিল, সেই তিনটা নিয়ে আমরা একটু কথা বলি। যেমন প্রথমে দেখো বলা হয়েছে মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি।
তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইওকিউ মনে রাখো ইওকিউ, আমরা কিন্তু পরে শুধু ইওকিউই বলবো, যখন অঙ্ক করব তখন ইওকিউ বলবো, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এবং এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট তো এই যে এখন থেকে শুরু হলো, অনার্স লেভেল, মাস্টার্স লেভেল চলতেই থাকবে, আরও মানে আরও অ্যাডভান্স লেভেলে আমরা এটা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণটা কি দেখো, এখন কি বলছে, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ হচ্ছে এমন একটা ফরমায়েশ পরিমাণ যেখানে পণ্যের বহন ব্যয় ও ফরমায়েশের ব্যয় সর্বনিম্ন হয়। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণটা কি, আমি যে অর্ডার করব, আমি আমার কাঁচামালের জন্য আমি কতটুকু চাই, আমি কি 10 কেজি চাই, আমি কি 20 কেজি চাই, আমি কি 1 টন চাই, আমি কি 2 টন চাই, আমি কত করে আমি অর্ডারটা করব, সেই পরিমাণটাকে আমাকে বলা হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। মানে সেই কোয়ান্টিটিটাকে আমরা মিতব্যয় অবস্থায় আনতে চাচ্ছি, যে সর্বনিম্ন, মানে যেখানে খরচটা কম হবে। ঠিক আছে, এই যে অর্ডারটা আমি করলাম, অর্ডারের জন্য আমার খরচটা কম হলো, তাহলে খরচের সাথে আমরা দেখব যে আমাদের রিলেটেড যে খরচগুলো আছে, যে আমাদের এই মজুদটাকে অর্ডার করা এবং মজুদটাকে ধরে রাখার জন্য যে খরচগুলো আছে, এগুলোকেই তো বিবেচনার মধ্যে আনতে হবে। এগুলোকে বিবেচনার মধ্যে এনে আমরা বের করার চেষ্টা করব যে কোন পজিশনে কতটুকু ফরমায়েশ করলে, কতটুকু অর্ডার করলে আমার সর্বনিম্ন ব্যয় হবে, এটাই আমি জানতে চাই। সেই জন্য দেখো বলা হয়েছে যেখানে পণ্যের বহন ব্যয় ও ফরমায়েশ ব্যয় সর্বনিম্ন হয়। তাহলে এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হলো বহন ব্যয়টা কি আর ফরমায়েশ ব্যয়টা কি এটা সম্পর্কে একটু জেনে নাও। বহন ব্যয়টা কি আর ফরমায়েশ ব্যয় কি, দেখো মোট বহন ব্যয়, টোটাল ক্যারিং কস্ট বলা হয়। মোট বহন ব্যয়, এটার মধ্যে কি আছে, মানে মজুদ ধরে রাখার জন্য যে সকল ব্যয় সংগঠিত হচ্ছে, মজুদটা আমি ধরে রাখবো, ঠিক আছে, মজুদটা ধরে রাখার জন্য আমার যেই ব্যয়টা হচ্ছে সেটাই হচ্ছে আমার বহন ব্যয়। এখানে কিছু উদাহরণ দিয়েছে, দেখো উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন বিমা বা কর বাবদ ব্যয়, মানে এই যে আমাদের ওই যে সে যে একজনের প্রশ্ন ছিল যে পণ্য যদি নষ্ট হয়ে যায় গুদামে রাখলে তাহলে সেই দায় কার, তাহলে সেই দায় জারি হোক না কেন, তুমি যদি বিমাটা করে রাখো তাহলে সে একটা ক্ষতিপূরণ পাবে, এটা একটা সিকিউরড অবস্থায় থাকবে। তাহলে এই যে বিমাটা প্রদান করতে হয়, কর প্রদান করতে হয়, তাহলে এই জিনিসগুলো আমাদের বহন ব্যয়। মানে তুমি পণ্য যদি বেশি পরিমাণে রাখো তাহলে তোমার বিমার পরিমাণ, করের পরিমাণ বেশি হবে, আর তুমি যদি কম পরিমাণে রাখো, তোমার গুদাম ঘরটা যদি ছোট হয় বা তুমি যদি কম পরিমাণে রাখো তাহলে তোমার বিমার পরিমাণটা কম হবে। তাহলে এটা হলো বহন ব্যয়। তাছাড়া কি আছে দেখো, গুদামের ভাড়া, এই যে আমি বললাম যে তুমি এত পরিমাণে অর্ডার করেছো যে বিশাল, তোমার বিশাল একটা গুদাম ঘর লাগবে, তাহলে ভাড়াটা বেশি। আর তুমি যদি মনে করো যে না, এটা তো এত পরিমাণে একবারে তো অর্ডার করার দরকার নাই, আমার তো অল্প অল্প করে অর্ডার করলে হবে, তাহলে এত বড় ভাড়া দিতে হবে না। তাহলে তুমি বেশি পরিমাণে যদি অর্ডার করো তাহলে তোমার বহন ব্যয়টা বেশি হবে, এটাই হলো মেইন কথা। আরও আছে দেখো, পণ্যদ্রব্য নষ্ট বা বাতিল হয়ে যাওয়ার ব্যয়। ঠিক আছে, আমি যদি পণ্যদ্রব্যটা নষ্ট হয়ে যায় বা পণ্যদ্রব্যটা বাতিল হয়ে যায়, তার জন্য আমার একটা ব্যয় আছে। না, তোমার এখন যাচ্ছে জানুয়ারি মাস, তোমার লাগবে হলো মনে করো জুন মাসে যে এই প্রোডাক্টটা লাগবে, হ্যাঁ, তোমার 6 মাসে তুমি একবারে কিনে রেখেছো, জুন মাস যেতে যেতে যেমন কিছু কিছু অ্যালকোহল টাইপ যেগুলো স্পিরিট আছে বা তেল আছে, এগুলো একটু লিক তো হবেই, স্পিরিট একটু মানে কি বাতাসে একটু উড়ে যাবেই। তাহলে এই যে কিছু বা তুমি যদি যেগুলো আমাদের পেরিশেবল গুডস, যেগুলো পচনশীল, চাল রেখে দাও, চাল নষ্ট হয়ে যাবে, পেঁয়াজ রেখে দাও, পেঁয়াজ তো যদি অনেকে গুদাম করে না, পেঁয়াজ তো এখন দেখি কিনতে গেলে খালি পচা পেঁয়াজই বের হয়, তাই না? তাহলে এই যে পণ্যটাকে তুমি বেশি পরিমাণে রাখলে তোমার তো পেঁয়াজ নষ্ট হয়ে যাবে, তোমার তো পণ্যটা নষ্ট হয়ে যাবে। অনেক সময় কি যে এখানে বলা হয় যে বাতিল, বা যেটাকে আমরা বলি অবসোলেসেন্স, মানে প্রচলিত, মানে এই সময় চলছে, হয়তো 1 বছর পর ওটা চলবে না, নতুন কোনো টেকনোলজি চলে আসছে, তাহলে এই ধরনের কিছু প্রবলেম হতে পারে। তাহলে এইগুলোর জন্য যে ব্যয়টা হয় সেটা আমাদের বহন ব্যয়। ঠিক আছে, তাহলে যত কম রাখবো তত এই বহন ব্যয়টা কম হবে। আচ্ছা, এখানে দেখো মোট বহন ব্যয়ের একটা উদাহরণ আছে, মানে একটা সূত্র আছে। আমাদের মোট বহন ব্যয়কে আমরা কি বলেছি, টোটাল ক্যারিং কস্ট, সিসি, ক্যারিং কস্ট। হ্যাঁ, অনেকে কিন্তু শুধুমাত্র মানে সি দিয়েও প্রকাশ করা হয়, অনেক জায়গায়, যে কোনো একটা তুমি সিসি, অনেক সময় পার্সেন্টেজ দিয়েও প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা যখন ক্যারিং কস্ট বের করব তখন কি আছে, একক প্রতি বহন ব্যয়, তোমাকে যেটা হয় যে প্রতি এককে তুমি যে মজুদটা নিচ্ছ সেই মজুদের প্রতি এককে বহন ব্যয়টা কত সেটা অঙ্কে বলা থাকে। আর গড় মজুদটাকে আমরা বের করে নেব। গড় মজুদ মানে কি, দেখো গড় মজুদ মানে তো আসলে এটা, গড় মজুদ মানে হলো প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2, এটা হলো গড় মজুদ। তাহলে আমরা এখানে যেটা দেখবো, আমাদের যদি দুটো অ্যামাউন্ট থাকে তাহলে তো কোনো কথা নেই, আমরা এভাবে গড় করে নিলাম। তবে অনেক সময় দেখা যাবে যে আমাদের শুধু ইওকিউ আছে বা আমাদের শুধু একটা অ্যামাউন্ট আছে,
তাহলে সেটা আমরা যেটা ধরে নিব যে আমাদের প্রারম্ভিকটা যে অ্যামাউন্টটা আছে এবং সমাপনীটা 0, মানে ইউজ হয়ে গেছে। তাহলে সমাপনী যদি 0 হয় তাহলে প্রারম্ভিককে 2 দিয়ে ভাগ দিলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা যখন অঙ্ক করব তখন এটা দেখে নেব। তাহলে আমাদের প্রতি এককে বহন ব্যয় ইন্টু গড় মজুদ। আচ্ছা, প্রতি এককে বহন ব্যয় এখানে আমি একটু বলে দিই, এখানে অনেক সময় পার্সেন্টেজ হিসেবে বলা থাকে, হ্যাঁ, যে ক্যারিং কস্ট পার্সেন্টেজ। তাহলে সেখানে তোমাকে প্রতি এককের মূল্য দেওয়া থাকবে, যে প্রতি এককে এই মজুদের মূল্যটা কত, সেখানে তার সাথে পার্সেন্টেজ ধরো বলে দিল যে 2%, এবং তোমার পণ্যের হয়তো মূল্য বলে দিয়েছে 10 টাকা, তাহলে তখন 10 টাকার মধ্যে 2% কত হয় সেটা তোমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে বিভিন্নভাবে সূত্র তো বিভিন্নভাবে হতে পারে, এটা তো আমরা জানি, এগুলো তো আমাদের জন্য আসলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে নিচে আমি একটু ব্যবহার করেছি, মানে বলে সাংকেতিক যেগুলো আমরা ব্যবহার করি। তাহলে সিসিটা হলো আমাদের ক্যারিং কস্ট, আর এটা ইনটু হবে Q/2। কিউ এখানে তোমার যে মজুদটা, সেটা যদি দুটো অ্যামাউন্ট থাকে তাহলে Q1 + Q2 ডিভাইডেড বাই 2, প্রারম্ভিক আর সমাপনী যদি থাকে, যদি না থাকে একটা অ্যামাউন্ট যদি থাকে তাহলে আমরা ধরে নিব যে শেষ অ্যামাউন্টটা সমাপনীটা হলো 0, তাহলে Q/2। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো মোট ফরমাইশ ব্যয়, অর্ডারিং কস্ট। ফরমাইশ ব্যয়, ফরমাইশ করার যে ব্যয়টা, দেখো পণ্য বা কাঁচামাল ক্রয় বা সংগ্রহ সময় যে ব্যয় হয়ে থাকে, কি ব্যয় হয়, যেমন তুমি একটা অর্ডার দিবে, অর্ডার প্লেস করবে, তোমার বিজ্ঞপ্তি দিতে হচ্ছে, বা একটা মিটিং, প্রথমে তো একটা মিটিং করতে হবে। অনেক প্রতিষ্ঠানে আছে একটা বড়সড় মিটিং করতে হয়, যে কোনো পারচেজের জন্য মিটিং করতে হয়। তাহলে মিটিং মানেই তো ইটিং, তাই না? মিটিং মানে ইটিং, মিটিং মানেই হলো চা নাস্তার ব্যবস্থা থাকবে, তোমার ডিপার্টমেন্টে অন্য ডিপার্টমেন্ট থেকে লোক আসছে, অথবা অন্য প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান থেকে, বা কোনো মানে আইন প্রয়োগকারী, মানে যেগুলো আমাদের কন্ট্রোলিং যেই প্রতিষ্ঠানগুলো আছে, সংস্থাগুলো আছে, নিয়ন্ত্রণকারী সংস্থা, সেখান থেকে কোনো ব্যক্তি থাকতে পারেন। তাহলে মিটিং মানে ইটিং। তাহলে এই ধরনের কিছু কিছু আমাদের খরচ কিন্তু আছে। দেখো আমি একটু উদাহরণে দেখিয়ে দিই কী কী খরচ আছে। যেমন বলেছে পরিবহন ব্যয়, পণ্যটা নিয়ে আসতে ব্যয় হবে না, তুমি যে পণ্যটা নিয়ে আসছো, এখন তোমাকে এক ট্রাকে করে আনতে হবে, তাহলে এক ট্রাক পণ্য আনার জন্য মনে করো তোমাকে 500 টাকা দিতে হবে, তুমি শুধু হাফ ট্রাক নিয়ে আসলে, কিন্তু তোমাকে তো 500 টাকা দিতেই হচ্ছে। তাহলে এগুলো কনসিডার করতে, এগুলো আমাদেরকে বিবেচনার মধ্যে আনতে হবে। আচ্ছা, কোটেশন বা দরপত্র চাওয়ার ব্যয় থাকতে পারে। কোটেশন যে তুমি দিচ্ছ, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, প্রচারপত্র ইত্যাদির জন্য ব্যয় হতে পারে। যেমন দরপত্র প্রক্রিয়াকরণে ব্যয় হতে পারে, মানে দরপত্র পড়েছে সেগুলো আবার খুলতে হবে, তার জন্য তুমি কাকে রিমিনারেশন দিচ্ছ, এরকম থাকতেই পারে। কর ফরমাইশ দেওয়ার ব্যয় থাকতে পারে। ঠিক আছে, ফরমাইশ যে প্রদান করছো, যেমন তুমি হয়তো এই যে ডাক খরচ, টেলিফোন খরচ, মোবাইল বিল, তুমি হয়তো ডাকে পাঠাচ্ছ, কুরিয়ারে পাঠাচ্ছ, তাহলে এগুলো এই ধরনের খরচ আছে। তার মানে প্রতিবার ফরমাইশ প্রদানের সময় তোমার যে ব্যয়টা হচ্ছে সেটাকে আমরা ফরমাইশ ব্যয় বলছি। এটা যদি আমাদের মানে ওয়ার্কিং, মানে ফিনিশ প্রোডাক্ট হয়, তাহলে আমরা প্রতিবার প্রোডাকশন তৈরি করার জন্য, প্রোডাকশন সেট আপের জন্য যে কস্ট আছে সেটাকে আমরা কিন্তু ফরমাইশ ব্যয় বলতে পারি। যদি বাইরে আমাদের ফরমাইশ দিতে না হয়, তাহলে কোম্পানির অভ্যন্তরে যদি আমরা চিন্তা করি, তাহলে একটা প্রোডাকশন যাওয়ার সময় যে সেট আপ কস্টগুলো আছে সেটাই কিন্তু আমাদের ফরমাইশে ব্যয় হতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা সূত্রটা দেখি, এখানে কি বলেছে, প্রতি ফরমাইশ ব্যয় TOC, অর্ডারিং কস্ট, টোটাল অর্ডারিং কস্ট, OC। এটা সূত্রের মধ্যে শুধু ও দিয়ে প্রকাশ করা হয়, হ্যাঁ, ও দিয়ে আমরা লিখি। আচ্ছা, ফরমাইশ প্রতি ব্যয়, আমাদের প্রতি ফরমাইশের যে ব্যয়টা অবশ্যই আছে, প্রতি ফরমাইশের ব্যয় তোমার দেওয়া থাকবে, এবং ফরমাইশের সংখ্যা। ফরমাইশের সংখ্যা মানে কি? ফরমাইশের সংখ্যা মানে হলো যে আমাদের বার্ষিক চাহিদা ডিভাইডেড বাই হলো ফরমাইশের পরিমাণ। তার মানে কি, মনে করো বার্ষিক তোমার 10,000 একক লাগবে, তুমি প্রতি ফরমাইশে তুমি 1000 একক করে অর্ডার করছো, তাহলে তোমার ফরমাইশের সংখ্যা কত? 10,000 ডিভাইডেড বাই 1000, 10 হয়ে গেল। তাহলে এরকমভাবে আমরা বার্ষিক আমার যে চাহিদা আছে এবং প্রতিবার আমি যেই পরিমাণ করে ফরমাইশ দিচ্ছি সেটাকে ভাগ করলে আমাদের ফরমাইশ সংখ্যা। তাহলে আমাদের ফরমাইশের সংখ্যা, আমাদের ফরমাইশ প্রতি ব্যয়কে আমরা যদি ও দিয়ে নির্দেশ করি, তাকে আমরা ইন্টু করব A/Q, মানে ফরমাইশের সংখ্যা দিয়ে ইন্টু করব। তাহলে সেটা আমাদের চলে আসলো কি, আমাদের মোট ফরমাইশ ব্যয়টা চলে আসলো। আচ্ছা, তাহলে মোট মজুদ ব্যয় কি, ইনভেন্টরি কস্ট কি, যেটাকে আমরা সর্বনিম্ন করতে চাই। মোট মজুদ ব্যয়টা হলো মোট বহন ব্যয় এবং মোট ফরমাইশ ব্যয়ের যোগফল। আমরা এই যে মাত্র বের করলাম টোটাল কস্ট, টোটাল ক্যারিং কস্ট আর টোটাল অর্ডারিং কস্ট, এই দুটোর যোগফলকে আমরা বলবো হলো কি আমাদের মোট মজুদ ব্যয়। ঠিক আছে, মোট মজুদের জন্য এই ব্যয়টা হচ্ছে।
এবং আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, আমরা অ্যাকচুয়ালি যে পরিমাণ অর্ডার করলে আমাদের ব্যয়টা সর্বনিম্ন হবে সেটা আমরা জানতে চাই। সেখানে এই ব্যয়টা, এই মজুদ ব্যয়টা যেখানে সর্বনিম্ন, সেটাই সেই কোয়ান্টিটি হলো আমাদের সেই কাম্য মজুদের সেই পরিমাণ, ঠিক আছে, যে আমাদের মিতব্যয় ফরমাইশ সে পরিমাণটা। আচ্ছা, এখন এই মিতব্যয় পরিমাণটা যে আমি বের করব, দেখো এটা তিনটা কৌশল আছে। একটা হলো তালিকার সাহায্যে, টেবুলার মেথড, আমরা একটা টেবিল তৈরি করে আমরা বের করতে পারি, এটাকে ট্রায়াল অ্যান্ড এররও বলা হয়। হ্যাঁ, ট্রায়াল করলাম যে এতটুকু হলে এই পরিমাণ করলে কত, এই পরিমাণ করলে কত, এভাবে ট্রায়াল অ্যান্ড এরর আমরা করে থাকি। আর এছাড়া আছে চিত্রের মাধ্যমে, মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা করে থাকি। এখানে আমরা কি বলি, যেখানে এখানে যদি টোটাল কস্টে তুমি রেখাটা টানো, সেটা সর্বনিম্ন বিন্দুটাই হবে তোমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এছাড়া আমাদের ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট যে বিন্দুতে ছেদ করে, হ্যাঁ, মানে যেখানে ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট সমান, ছেদ করে মানে ওই বিন্দুটা তো দুইটা রেখার উপরেই আছে, তাহলে ওই বিন্দুতে আমাদের বহন ব্যয়ও সমান হবে এবং সেই বিন্দুতে আমাদের অর্ডারিং কস্টও সমান হবে। তাহলে এই দুটো মিলে আমাদের আমরা মিতব্যয় ফরমাইশ পরিমাণটা আমরা বের করতে পারি চিত্রের মাধ্যমে। আর এরপরে হলো সূত্র ব্যবহার করে, একটা সূত্র আমরা ব্যবহার করতে পারবো, যে সূত্রের মাধ্যমে আমি করে দিতে পারবো যে আমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কী হতে পারে। তাহলে প্রথমে আসো আমরা যেটা আমাদের তালিকার মাধ্যমে যেটা আছে সেটা আমরা আগে দেখি। তালিকার সাহায্যে আমরা একটা উদাহরণ ব্যবহার করছি। দেখো এখানে বলেছি কি যে কোম্পানির বার্ষিক চাহিদা হলো 12,000 একক, ফরমাইশ প্রতি ব্যয় 100 টাকা, মানে আমাদের সেই যে ফরমাইশে ব্যয় অর্ডারিং কস্ট ছিল সেটা হলো 100 টাকা। আর একক প্রতি মজুদ করার ব্যয় হলো 15 টাকা দেওয়া আছে, মানে এখানে সরাসরি তোমার একক প্রতি টাকাই দেওয়া আছে, পার্সেন্টেজে দেওয়া নেই। তাহলে পার্সেন্টেজে দেওয়া নেই, আমাদের 15 টাকাতেই দেওয়া আছে, সুতরাং আমাদের সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এই যে আমরা একটা তালিকা এরকম তৈরি করব, যে তালিকার মধ্যে আমাদের বার্ষিক চাহিদা কত, আমরা ফরমাইশের পরিমাণ, আমরা বিভিন্ন লট সাইজ দিব। আমাদের বার্ষিক চাহিদা হলো 12,000, প্রত্যেক ক্ষেত্রে আমরা তো ট্রায়াল অ্যান্ড এরর করবো, আমরা প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা করে কনসিডার করব। দেখো আমাদের সাইজ কি হতে পারে, যেমন কোম্পানির মজুদ পণ্যের লট সাইজ হলো 1200 একক, 600 একক, 400 একক, 300 একক, 240 একক, এরকমভাবে কয়েকটা একক ধরা হয়েছে। এখন প্রশ্ন হলো একক কোথা থেকে আসলো? এটা হলো আমাদের পাস যে এক্সপিরিয়েন্স আছে, কোম্পানির যে এক্সপিরিয়েন্স আছে, সেখান থেকে তারা হয়তো এই এককগুলো দেখেছে যে এক একটাতে এক এক সুবিধা। হয়তো 1200 একক করলে একটা ট্রাক পুরোটাই কনজিউম হবে, হয়তো 1200 একক কিনলে একটা ডিসকাউন্ট পাওয়া যাবে, ঠিক আছে, আবার 240 একক করলে আবার হয়তো আমাদের বহন ব্যয়টা কমে আসবে। তো এরকম বিভিন্ন চিন্তা ভাবনা করে বিভিন্ন লট সাইজগুলো ঠিক করা হয়েছে। এখানে এখন আমরা ট্রায়াল অ্যান্ড এরর করবো, আমরা দেখবো যে কোন লট সাইজের মধ্যে আমাদের ব্যয়টা সর্বনিম্ন আসে। তাহলে যেখানে আমাদের সর্বনিম্ন আসবে সেটাই হলো আমাদের কি ব্যয় হবে, সেটাই আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ফরমাইশের পরিমাণ দেখো, আমাদের ফরমাইশের পরিমাণ কি আছে, 1200 হতে পারে, 600 একক হতে পারে, 400 একক হতে পারে, 300 একক হতে পারে, অথবা 240 একক হতে পারে, ঠিক আছে। তাহলে ফরমাইশের সংখ্যা কত হয়? ফরমাইশের সংখ্যা হলো 12,000 দিয়ে আমি প্রত্যেকটা ফরমাইশের পরিমাণকে ডিভাইডেড বাই করব। তাহলে এই যে দেখো আমাদের 12,000কে 1200 দিয়ে ভাগ করে 10 এসেছে, তাহলে ফরমাইশের সংখ্যা 10। প্রথম সিচুয়েশন 1, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সিচুয়েশন। 12,000কে 600 দিয়ে ভাগ করলে 20 এসেছে, 12,000কে 400 দিয়ে ভাগ করলে 30, তারপরে 40, 50, এরকমভাবে ফরমাইশের সংখ্যাটা আমরা পেলাম। তাহলে আর এরপর দেখো গড় মজুদ। গড় মজুদ আমি যে বলেছি যে গড় মজুদ মানে হলো এখানে তো আমাদের কোনো প্রারম্ভিক বা সমাপনী নেই, একটাই মজুদের পরিমাণ বলা আছে, ঠিক আছে, মানে 1200, মানে যে পরিমাণটা থেকে আমরা ইওকিউ বের করব। 12,000 কিন্তু না, 12,000 তো বার্ষিক, আমরা তো বার্ষিক তো আমরা একবারে কিনবো না, আমি 1200 একক একবারে কিনবো, সেটার গড় মজুদ, কারণ গড় মজুদ দিয়ে আমরা বহন ব্যয় বের করব, তাই না, আমাদের বহন ব্যয় প্রতি এককে বহন ব্যয় ইন্টু ছিল গড় মজুদ, তাহলে গড় মজুদ দিয়ে আমরা বহন ব্যয় বের করবো। আমরা 12,000 একক তো আর একবারে কিনে একবারে আমরা তার জন্য খরচ করছি না, আমরা কি করছি, আমরা 1200 একক কিনবো, কিনে তার জন্য কতটা বহন ব্যয় হবে, বা 600 একক কিনবো, তার জন্য কতটা বহন ব্যয় বের হবে, সেভাবে আমরা বের করতে যাচ্ছি। সেই জন্য আমরা কিন্তু গড় করছি আমাদের ফরমাইশের যে পরিমাণ তাকে গড় করছি, আমরা কিন্তু বার্ষিক চাহিদাকে গড় করছি না, এটা খেয়াল করবে। আচ্ছা, তাহলে আমাদের যদি গড় করি, আমাদের যেটা এসেছে গড়ে দেখো আমাদের কি এসেছে, 600, 300, 200, 150, 120। আচ্ছা, বহন ব্যয় কি, আমরা প্রত্যেকটাকে 600কে 15 দিয়ে গুণ করবো, আমাদের 9,300কে 15 দিয়ে গুণ করবো, 4500, আমরা 200কে 15 দিয়ে গুণ করবো, 3,150কে 15 দিয়ে গুণ করবো, 120কে 15 দিয়ে গুণ করবো। তাহলে বহন ব্যয় হলো আমাদের প্রতি এককে বহনের খরচ ইন্টু গড় মজুদ।
তাহলে গড় মজুদকে বহন, আমরা গড় মজুদের যেই অ্যামাউন্টগুলো আছে তাকে আমরা 15 দিয়ে ইন্টু করলে আমাদের এসছে হলো কি বহন ব্যয়, মোট বহন ব্যয়। আর ফরমাইশ ব্যয় কী হবে? ফরমাইশের ব্যয় আমাদের যে ফরমাইশের ব্যয়ের যে পরিমাণ ছিল তাকে জাস্ট আমরা ফরমাইশের সংখ্যা দিয়ে গুণ করবো। ফরমাইশের পরিমাণ কত ছিল? 100 ছিল, তাহলে 10 × 100, 20 × 100, 30 × 100, 40 × 100, 50 × 100। ঠিক আছে, এভাবে আমরা পেয়ে গেলাম ফরমাইশের ব্যয়। এরপর আসো মোট ব্যয়। মোট ব্যয় কী হবে? আমাদের বহন ব্যয় আর ফরমাইশ ব্যয়ের যোগফল। তাহলে যোগ করে ফেলি আমরা। মোট ব্যয় দেখো 9000 + 1000, 10000, 4500 + 2000, 6500, 3000, 3000, 6000, এরপরে 6250, 6800। এখন আমাদের শর্ত কী ছিল? আমরা বলেছি যে কোন লট সাইজে আমার সবচেয়ে কম আমার মোট, মানে যে আমাদের মোট যে মজুদের ব্যয় সবচেয়ে কম হবে। তাহলে এখানে দেখো কোনটা হয় আমাদের, 10,000 কম, 6500, 6000, 6200, কোনটা কম? আমাদের 6000। মানে উপর দিকে চলে যাও, ফরমাইশের পরিমাণ, তাহলে ফরমাইশের পরিমাণ কত? 400। তাহলে ফরমাইশের পরিমাণ যদি আমার 400 হয় তাহলেই কিন্তু একমাত্র আমার কি হবে, আমার মজুদের যে ব্যয়টা সবচেয়ে কম হবে। একটু খেয়াল করে দেখো, আমার ফরমাইশের পরিমাণ যখন 1200 তখন বহন ব্যয় অনেক বেশি, আবার ফরমাইশের ব্যয় কিন্তু কম। কারণ কি? তুমি তো অর্ডারিং কস্টটা একবার, তোমার 1200 মানে কি 10 বার মাত্র তুমি অর্ডার করছো। ঠিক আছে, আবার এখানে 240 যখন তুমি খুব কম পরিমাণে অর্ডার করছো তখন তোমার বহন ব্যয় কমে আসছে, কিন্তু অর্ডারিং কস্ট এটা আমাদের ফরমাইশ ব্যয় বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এর মাঝামাঝি একটা অবস্থানে আমরা আসতে চাই যেখানে ফরমাইশ ব্যয়টাও কম, যেখানে বহন ব্যয়টাও কম। তাহলে এখানে দেখো 400 এককে এসে আরেকটা শর্ত পূরণ করেছে, সেটা হলো কি, যে বহন ব্যয় এবং ফরমাইশের সংখ্যা দুটো সমান। ঠিক আছে, দুটো আমাদের পূরণ হয়ে গেছে। তাহলে আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কি হলো? মিতব্যয় ফরমাইশের পরিমাণ কত? 400 একক। কীভাবে বের করলাম? আমরা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে করলাম। আমরা বিভিন্ন লট সাইজ ধরে নিয়েছি, একটা তালিকা প্রস্তুত করেছি, সেই তালিকার মাধ্যমে আমরা বের করার চেষ্টা করেছি কোথায় আমাদের সর্বনিম্ন আমাদের হবে। ঠিক আছে, সর্বনিম্ন আমাদের ব্যয়টা কোথায় হবে। আচ্ছা, আসলে এইটাকেই, এই যে টেবিলটা আছে এটাকে আমরা একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি। দেখো, এই যে আমাদের একটা গ্রাফ আমরা এখানে দিয়েছি, যে আমার যতটুকু টেবিলে যতটুকু লাগবে ততটুকু আমি এখানে দিয়েছি। এখানে দেখো যে আমাদের হরাইজন্টাল যেটা, সেখানে এককের পরিমাণ, আর যেটা ভার্টিক্যাল আছে মানে ওয়াই অক্ষ যেটা, ওয়াই এক্সিস যেটা, সেটা আমাদের টাকা, আর যেটা এক্স এক্সিস সেটা হলো আমাদের একক। এখন আমরা যদি স্পটেড করি, যেমন 240, দেখো 240-এ আমার ফরমাইশের ব্যয় 5000 টাকা। 240 একক যখন ফরমাইশের পরিমাণ, তখন আমার ফরমাইশ ব্যয় হলো 5000 টাকা। আবার যখন 400 যখন আমার যখন ফরমাইশের পরিমাণ, তখন আমার ফরমাইশের ব্যয় হলো কত? 3000 টাকা। আবার একটু শূন্যটা একটু নিচে চলে গেছে, কিন্তু এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তাই না? ওখানে 300 শূন্যটা নিচে চলে গেছে। আচ্ছা, আবার তোমার 600 একক যখন তুমি নিচ্ছ, তখন তোমার ফরমাইশের ব্যয় হলো কত? 2000 টাকা। আবার যখন 1200 একক নিচ্ছ, তখন তোমার ফরমাইশের ব্যয় কত? 1000 টাকা। তাহলে আমরা যদি এই লাইনটাকে কানেক্ট করে একটা, এই বিন্দুগুলোকে কানেক্ট করে একটা লাইন করি, এটা হলো আমাদের ফরমাইশ ব্যয় রেখা। ঠিক আছে, আমরা জাস্ট যেই টেবিলটা ছিল সেই টেবিলটাকে আমরা কি করেছি? স্পটেড করে আমরা বিন্দুগুলো নির্ধারণ করে আমরা জাস্ট কানেক্ট করেছি। তাহলে কি, এটা তোমার যত ফরমাইশের ব্যয় কি হচ্ছে, তুমি যত অল্প পরিমাণে ফরমাইশ করবে তত এটা বেশি, এবং আস্তে আস্তে এটা ডান দিকে নিম্নগামী। মানে তোমার যত ফরমাইশের সংখ্যা যত বেশি, মানে ফরমাইশের পরিমাণ যত বেশি, তখন তোমার ফরমাইশের সংখ্যাও কমে যাবে, ব্যয়টাও কমে যাবে। একইভাবে তুমি যদি বহন ব্যয়ের এগুলো স্পটেড করো, এই যে আমি 3টে স্পট চলে আসলো, এই যে এখানে তুমি টানো, তাহলে সেটা কি আসবে? তোমার এখানে আসছে হলো এটা আমাদের বহন ব্যয় রেখা। ঠিক আছে, এটা আমাদের বহন ব্যয় রেখা। তাহলে দেখো এই যে 400, তাহলে আমাদের এই যে 400, এই যে এখানে আমাদের 400 এককে আমাদের এই বহন ব্যয় রেখা আর ফরমাইশ ব্যয় রেখা পরস্পরকে ছেদ করেছে। তার মানে কি, এই বিন্দুতে বহন ব্যয়ও 3000, ফরমাইশ ব্যয়ও 3000। ঠিক আছে, বহন ব্যয় 3000, ফরমাইশ ব্যয় 3000। তাহলে এটাই কিন্তু আমাদের মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ, এটাই আমাদের মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ, এটাই আমাদের কত? 400 একক। আমরা একটু টোটাল যে রেখাটা, টোটাল যে ব্যয় রেখাটা, সেটাও আমরা একটু আঁকি। দেখো, এই যে টোটাল ব্যয় রেখা আমরা যদি আঁকি, মোট ব্যয় এখানে আমাদের যে 6000 এককে দেখো কত? 3000 টাকা, না সরি 400 এককে আমাদের 3000 টাকা হলো আমাদের, 400 এককে আমাদের টোটাল কস্ট হলো 6000 টাকা। 400 এককে 6000 টাকা।
তারপরে আমাদের কত আছে, 600 এককে আছে 10,000 টাকা। এরকমভাবে আমরা যদি স্পটটা করি, এই যে এরকম একটা লেখা পাওয়া যাবে। তাহলে এই যে লাল যে রেখাটা দেখতে পাচ্ছ, এটা কিসের রেখা? এটা হলো মোট ব্যয়ের রেখা, ঠিক আছে, এটা মোট ব্যয়ের রেখা। তাহলে মোট ব্যয়ের রেখা এটা, তাহলে মোট ব্যয়ের রেখা দেখো, এই যে আমাদের এই যে আমি একটু সার্কেল করে দিয়েছি, এই যে বিন্দুটা, এটা হলো সর্বনিম্ন বিন্দু। তার মানে কি, এই বিন্দুতে তোমার ব্যয় সব থেকে কম। তাহলে এই বরাবর তুমি যদি তাকাও, তাহলে আমাদের মিতব্যয় ফরমাইশের পরিমাণ সেই 400 এককে আসলো। তাহলে 400 একক হলো আমাদের মিতব্যয় ফরমাইশ। তাহলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা প্রথমে দেখলাম যে ট্রায়াল অ্যান্ড এরর, মানে আমাদের যে টেবুলার মেথড আছে বা তালিকা পদ্ধতি আছে, বা তালিকার মাধ্যমে আমরা ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেখানে ব্যয়টা সর্বনিম্ন হবে। আবারও বলছি, যেখানে ব্যয়টা কিসের ব্যয়? মজুদের ব্যয়। মজুদ ব্যয় কীভাবে নির্ধারণ করব? মজুদ ব্যয় নির্ধারণ করব বহন খরচ এবং আমার ফরমাইশের যে পরিমাণ, ফরমাইশের যে আমার ব্যয়টা, এই দুটো মিলে আমাদের। আচ্ছা, এরপরে আসো আমরা সূত্রের মাধ্যমে, যেটা আছে এই যে সূত্রটা আছে ইওকিউ √2AO ডিভাইডেড বাই সিসি। এখানে 2, এখানে দেখো কি কি আছে। এ হলো মজুদের বার্ষিক চাহিদা, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, সেখান থেকে এ এসছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, মজুদের বার্ষিক চাহিদা। ও হলো আমাদের ফরমাইশ ব্যয়, অর্ডারিং কস্ট, যেটাকে আমরা ওসি বলেছি আগে, ঠিক আছে। এটা ও ফরমাইশ ব্যয়, আমাদের ফরমাইশ ব্যয় আমাদের প্রতি ফরমাইশে ব্যয়, এটা ঠিক আছে, টোটাল না কিন্তু। সিসি হলো একক প্রতি বহন ব্যয়, একক প্রতি বহন ব্যয়, এটা কিন্তু টাকা, এটা পার্সেন্টেজ না। তোমার সূত্রের মধ্যে টাকা দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজে থাকলে তোমাকে টাকায় আনতে হবে, এবং এটা প্রতি এককে, মোট নয়, দুটোই। এখানে ওটাও প্রতি ফরমাইশে, সিসিটাও প্রতি এককে, ঠিক আছে, প্রতি এককে ফরমাইশ ব্যয়। আচ্ছা, এখানে দেখো আমি এই যে সূত্রটা যে কীভাবে এসেছে, আমি প্রতিবারের মতো তোমাদের একটু দেখিয়ে দেই কিভাবে সূত্রটা আমরা পেয়েছি। এবারও আমি একটু দেখিয়ে দিয়েছি। এখানে দেখো আমাদের শর্ত কি ছিল, যে মোট বহন ব্যয় সমান সমান মোট ফরমাইশ ব্যয় হবে। তাহলে মোট বহন ব্যয়, এটা তো আমরা আগেই দেখলাম, সিসি ইন্টু কিউ ডিভাইডেড বাই 2, এটা আমাদের মোট বহন ব্যয় সূত্র। এবং মোট ফরমাইশ ব্যয় সূত্র হলো ও, মানে প্রতি ফরমাইশ ব্যয় ইন্টু অ্যাভারেজ ইনভেন্টরি, ঠিক আছে। অ্যাভারেজ ইনভেন্টরি আমরা না, সরি, ফরমাইশ ব্যয় হলো ফরমাইশের সংখ্যা। তাহলে এখানে এ ডিভাইডেড বাই কিউ মানে হলো ফরমাইশের সংখ্যা বের হলো আমাদের, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই কিউ। এটাকে যদি আমরা সলভ করি, দেখো কিউ স্কোয়ার সমান সমান যেটা এসছে 2A ইন্টু ও ডিভাইড বাই সিসি। এটাকে আমরা যখন স্কোয়ার রুট করলাম, তখন আমাদের সূত্রটা এসেছে, এভাবে সূত্রটা এসেছে। এটা আরেকভাবে প্রমাণ করা যায়। এখানে আমাদের টোটাল কস্টের যে টোটাল ইনভেন্টরি কস্ট, টোটাল মোট মজুদের যে ব্যয়টা ছিল, মোট বহন ব্যয় এবং মোট ফরমাইশ ব্যয়, সেখান থেকেও আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করতে পারি। যেহেতু তোমরা যারা সায়েন্স থেকে এসছো, তাদের তো ডিফারেন্সিয়েশন সম্পর্কে ধারণা আছে, ক্যালকুলাস সম্পর্কে, কিন্তু আমার যারা বাণিজ্য থেকে এসছো তাদের তো এটা ধারণা নেই, সেজন্য আমি সেটা আর দেখালাম না। তবে তোমরা যখন অনার্সে যাবে, অনার্সে তো তোমাদের বিজনেস ম্যাথ পড়তে হবে, সেখানে তোমরা ক্যালকুলাস সম্পর্কে জানবে, তখন কিন্তু তোমাদের আরেকটা যে সূত্রের প্রমাণ আছে সেটা তোমরা জেনে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটা পেলাম। আচ্ছা, তাহলে যে উদাহরণটা আমরা ব্যবহার করেছিলাম, সেই উদাহরণটার মধ্যে কি ছিল? বার্ষিক চাহিদা ছিল 12,000 একক, আমাদের প্রতি ফরমাইশের ব্যয় ছিল 100 টাকা, আর আমাদের একক প্রতি বহন ব্যয় ছিল 1500 টাকা, ঠিক আছে। তাহলে সরি 15 টাকা একক প্রতি বহন ব্যয় হলো 15 টাকা। এটাকে যদি আমি বসাই, এটা একটু ইংলিশ ডিজিটে চলে আসছে, কারণ এখানে যেহেতু ফর্মুলা ব্যবহার করেছি, সেখানে বাংলাটা আমি ব্যবহার করতে পারি নাই, সেজন্য এখানে ইংলিশ ডিজিটে চলে এসছে। আচ্ছা, তাহলে আমাদের টোটাল এখানে হলো 400 টাকা, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা আমরা সূত্রের সাহায্যেও বের করতে পারি, আমরা তালিকা পদ্ধতি ব্যবহার করে আমরা করতে পারি, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমেও এটা বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির একটা সিস্টেম ছিল, এরপর ছিল পুনঃ ফরমাইশ স্তর, রিঅর্ডার পয়েন্ট। মানে কি রিঅর্ডার পয়েন্ট মানে কি? আমি ঠিক কোন এতক্ষণ তো আমরা শিখলাম হলো কতটুকু পরিমাণে অর্ডার করব, পরিমাণটা কত হবে। এখন হলো ঠিক কোন অবস্থায় এসে অর্ডার করব। মনে করো বাসায় যে মা ভাত রান্না করেন চাল দিয়ে, এখন একদম মা যখন চালের স্টক একেবারে শেষ, তখন কি বলেন যে চাল নিয়ে আসো, ভাত রান্না করতে হবে, এই বেলায় চাল নাই, তা তো না। কি করেন মা, কি করেন একটু আগে থেকে বলেন,
যদি এমন হয় যে চাল কিনতে এক বেলা সময় লাগবে, তাহলে তিনি এক বেলার যে পরিমাণটা চাল লাগবে সেটাকে তিনি স্টকে রেখে বাকি তারপরে বলেন। যদি এমন হয় যে না এক বেলা বাজার বেশ দূরে, 2 দিন সময় লাগবে, তাহলে 2 দিনের তিনি চাল মজুদ রেখে তারপরে তিনি বলেন যে আমার চাল লাগবে। তাহলে আমাদের এই পুনঃফরমার স্তরটা হলো, রিঅর্ডার পয়েন্ট হলো সেই স্তরটা যেই স্তরে আমরা কি করি, আমরা এসে ফরমাইশ প্রদান করি। তাহলে এই পুনঃফরমার স্তরে আমাদের দেখো আমাদের সূত্রটা কি, আমাদের সূত্র হলো প্রতি সময় এককে সর্বোচ্চ মজুদের ব্যবহার, এবং আমরা একে পূরণ করছি হলো ফরমাইশকৃত পণ্য পাওয়ার সর্বোচ্চ প্রয়োজনীয় সময়। এটাকে আমরা লিড টাইমও বলি। হ্যাঁ, লিড টাইম, এই যে প্রয়োজনীয় যে সময়টা, এই সময়টাকে আমরা লিড টাইমও বলি। আচ্ছা, আমাদের ক্লাসের সময় শেষ, আমি আজকে এই পর্যন্তই রাখছি। আমরা নেক্সট ক্লাসে আবার এই স্লাইডটা থেকে শুরু করব, পুনঃফরমাইশ স্তর এই স্লাইডটা থেকে শুরু করব। তাহলে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যে 3টা সাবসিস্টেম ছিল আমাদের মজুদ ইনভেন্টরি ম্যানেজমেন্টের 3টা সাবসিস্টেম ছিল, একটা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, একটা রিঅর্ডার লেভেল, আর একটা হলো বিভিন্ন স্টক যে লেভেলগুলো, মজুদের যে স্টক স্তরগুলো, যেখানে আমরা সর্বনিম্ন, সর্বোচ্চ বা নিরাপত্তা মজুদ এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাবো ইনশাল্লাহ। তাই নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আজকে আমি আল্লাহ হাফিজ বলছি। সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো।